মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে। এতদিন যে সংঘাতটা দেখা যাচ্ছিল ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল, এখন সেই সমীকরণে সরাসরি প্রবেশ করেছে আরেকটি শক্তি, রাশিয়া। আর এই প্রবেশটা নিঃশব্দে নয়, একেবারে প্রকাশ্যে। রাশিয়ার মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেছেন, মস্কো নিরপেক্ষ নয়, তারা ইরানের পাশে। এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন টানা কয়েকদিনের সংঘর্ষে ইরানের মিসাইল ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের সামরিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে শুরু করেছে। ফলে বিষয়টা এখন আর শুধু কূটনীতির নয়, যুদ্ধের হিসাবও বদলাতে শুরু করেছে। মাত্র কিছুদিন আগেও রাশিয়া ইরান ইস্যুতে খুব সতর্ক ছিল। এমনকি 12 দিনের সংঘর্ষেও তারা প্রকাশ্যে বড় ধরনের সামরিক সহযোগিতার কথা বলেনি। কিন্তু এখন সেই মস্কোই খোলাখুলি বলছে রাশিয়া নিরপেক্ষ নয়, তারা ইরানের পক্ষে। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? রাশিয়া কি শুধু রাজনৈতিক সমর্থন দিচ্ছে, নাকি যুদ্ধের ময়দানে এমন কিছু বদলেছে যার পর মস্কো বুঝেছে এই লড়াইয়ে ইরানকে সমর্থন দেওয়া মানে পুরো খেলাটাই ঘুরে যেতে পারে? রাশিয়ার এই অবস্থানটা কেন এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সেটা বোঝার জন্য আগে দেখতে হবে যুদ্ধের ময়দানে আসলে কি বদলেছে। কারণ অভিযোগ করছে ইরানের সাম্প্রতিক কিছু হামলা এত নিখুঁতভাবে আঘাত করছে যে এর পেছনে শুধু স্থানীয় পরিকল্পনা নয়, বরং উন্নত গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহযোগিতাও থাকতে পারে। আর এখানেই সামনে আসছে রাশিয়ার নাম, যেটাকে অনেক বিশ্লেষক এই সংঘাতের সম্ভাব্য গেম চেঞ্জার বলছেন। বিশ্লেষকদের মতে রাশিয়া ইরানকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তাটা দিয়েছে তা হলো স্যাটেলাইট ভিত্তিক ইমেজারি এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স। সহজভাবে বললে যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান কোথায়, কোন এলাকায় যুদ্ধজাহাজ রয়েছে, কোথায় এয়ারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে, কোন ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন আছে, এই ধরনের তথ্য খুব দ্রুত পাওয়া গেলে হামলার পরিকল্পনা পুরো বদলে যেতে পারে। যুদ্ধের বাস্তবতায় কয়েক মিনিটই অনেক সময়, কারণ একটি যুদ্ধজাহাজ, একটি বিমান স্কোয়াড্রন এবং একটি মোবাইল রাডার সিস্টেম খুব দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। কিন্তু যদি সেই নড়াচড়া প্রায় রিয়েল টাইমে নজরে রাখা যায়, তাহলে হামলার নির্ভুলতা কয়েক গুণ বেড়ে যায়। আর অনেক বিশ্লেষক বলছেন রাশিয়ার স্যাটেলাইট নেটওয়ার্ক সেই সুবিধাটাই এনে দিয়েছে ইরানের জন্য। উদাহরণ হিসেবে প্রায়ই উল্লেখ করা হচ্ছে শাহেদ 136 ড্রোন হামলার বিষয়টি। এই ড্রোনগুলো ইরান আগে থেকেই তৈরি করছিল, কিন্তু এগুলোর কার্যকারিতা কতটা হবে সেটা অনেকটা নির্ভর করে টার্গেটিং তথ্যের উপর। রাশিয়া নিজেও ইউক্রেন যুদ্ধে এই একই ড্রোন ব্যবহার করেছে এবং তাদের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে ড্রোন অপারেশনের সমন্বয় করার অভিজ্ঞতাও রয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় হামলার ঘটনায়, যেখানে কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, সেই হামলার পেছনেও এই ধরনের গোয়েন্দা তথ্য ভূমিকা রেখেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র নয়, তথ্যই হয়ে উঠছে সবচেয়ে বড় শক্তি। এখানেই আসে স্যাটেলাইট প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ইরানের নিজস্ব স্যাটেলাইট রয়েছে ঠিকই, কিন্তু তার সংখ্যা এবং সক্ষমতা খুবই সীমিত। কোনো নির্দিষ্ট এলাকার আপডেটের ছবি পেতে গেলে তাদের স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে ঘুরে আবার সেই জায়গার উপর দিয়ে যেতে হয়। এতে প্রায় 90 থেকে 120 মিনিট সময় লেগে যেতে পারে। কিন্তু যুদ্ধক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা মানে অনেক বড় সময়। এই সময়ের মধ্যে শত্রুর অবস্থান বদলে যেতে পারে, যুদ্ধজাহাজ সরে যেতে পারে, বিমান অন্য ঘাঁটিতে চলে যেতে পারে। অন্যদিকে রাশিয়ার কসমস সিরিজের স্যাটেলাইট, বিশেষ করে কম্পাস ভি ধরনের সিস্টেম, অনেক দ্রুত আপডেট দিতে পারে। অনেক ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটের ব্যবধানে শত্রুর অবস্থানের নতুন ছবি পাওয়া সম্ভব। ফলে যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তা প্রায় তাৎক্ষণিকভাবে বোঝা যায়। এই ধরনের তথ্যের ভিত্তিতে ড্রোন বা মিসাইল হামলার পরিকল্পনা করলে আঘাতের নিখুঁততা অনেক বেশি হয়ে ওঠে। আর সেই কারণেই অনেক বিশ্লেষক বলছেন ইরানের সাম্প্রতিক কিছু হামলা এত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারছে। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, কারণ অনেক বিশ্লেষকের মতে যুদ্ধের সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তনটা এসেছে অন্য একটি জায়গা থেকে। সেটি হলো রাশিয়ার তৈরি কোমেতা অ্যান্টি জ্যামিং নেভিগেশন সিস্টেম। যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় শক্তিগুলোর একটি হলো তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে শত্রুর ড্রোন বা মিসাইলের নেভিগেশন সিগন্যাল জ্যাম করে দেওয়া যায়, অর্থাৎ অস্ত্রকে টার্গেট থেকে বিচ্যুত করে দেওয়া সম্ভব হয়। অনেক সময় ভুয়া সিগন্যাল পাঠিয়ে ড্রোন বা মিসাইলকে ভুল দিকে পাঠানো হয়, কিন্তু কোমেতা প্রযুক্তি এই ধরনের জ্যামিং প্রতিরোধ করতে সক্ষম।
এটি একটি ডিজিটাল অ্যান্টেনা অ্যারে সিস্টেম, যেখানে একাধিক অ্যান্টেনা একসঙ্গে কাজ করে এবং বিভিন্ন দিক থেকে আসা সিগন্যাল বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে কোনটি আসল এবং কোনটি শত্রুর পাঠানো ভুয়া সিগন্যাল। এরপর সেই তথ্য মূল কমান্ড সিস্টেমে পাঠানো হয়, ফলে ড্রোন বা মিসাইলের গাইডেন্স সিস্টেম সহজে বিভ্রান্ত হয় না। রিপোর্ট অনুযায়ী রাশিয়া শুধু এই প্রযুক্তি সরবরাহই করেনি, বরং ইরানের ভেতরে এই সিস্টেম তৈরির জন্য প্রযুক্তিগত সহায়তাও দিয়েছে। অর্থাৎ এখন ইরান নিজেই এই ধরনের মডিউল তৈরি করে তাদের ড্রোন ও মিসাইলের গাইডেন্স সিস্টেমে যুক্ত করতে পারছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের জেমিং প্রযুক্তি অনেক ক্ষেত্রেই আগের মতো কার্যকর থাকছে না বলে দাবি করা হচ্ছে। তবে এখানেই আরেকটি বড় প্রশ্ন সামনে আসে। রাশিয়া এতদিন এই প্রযুক্তি দিতে রাজি হয়নি, এখন হঠাৎ কেন দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যুদ্ধের বাইরের ভূরাজনৈতিক হিসাবগুলো দেখতে হয়। কারণ অনেক বিশ্লেষকের মতে ইরানকে সহায়তা করা শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে বড় কৌশলগত ও অর্থনৈতিক হিসাবও। প্রথমত, ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা দেশগুলো যে বিপুল অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করছিল, সেই অস্ত্রের একটি বড় অংশ এখন মধ্যপ্রাচ্যের দিকে সরাতে হচ্ছে। ফলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে চাপ কিছুটা কমছে, আর সেটি রাশিয়ার জন্য বড় সুবিধা। দ্বিতীয়ত, তেলের বাজার। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে। এই পরিস্থিতিতে রাশিয়া, যা বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক, সেই বাজারে বড় সুযোগ দেখতে পাচ্ছে। কারণ যদি মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যায়, তাহলে বিশ্ববাজারে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার তেলের চাহিদা দ্রুত বাড়বে। আর এখানেই বিষয়টা শুধু যুদ্ধের নয়, অর্থনীতিরও হয়ে দাঁড়ায়। কারণ তেলের দাম যদি ব্যারেল প্রতি $150 কাছাকাছি পৌঁছে যায়, তাহলে রাশিয়ার আয়ের পরিমাণ কয়েক গুণ বেড়ে যেতে পারে। এইসব হিসাব একসাথে করলে অনেক বিশ্লেষকের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে, ইরানকে সহায়তা করা শুধু একটি রাজনৈতিক অবস্থান নয়, এটি একই সঙ্গে সামরিক কৌশল, ভূরাজনৈতিক হিসাব এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সুযোগ সবকিছুর সমন্বয়। আর সেই কারণেই মস্কো এখন আগের তুলনায় অনেক বেশি খোলামেলা ভঙ্গিতে তেহরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এখন বিষয়টা শুধু রাশিয়া ইরানকে সাহায্য করছে কিনা সেখানে সীমাবদ্ধ নেই, কারণ এই সহযোগিতা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে এক নতুন কৌশলগত পর্যায়ে নিয়ে যাচ্ছে। পুরো চিত্রটা একসাথে দেখলে বোঝা যায় এটি আর শুধু একটি আঞ্চলিক সংঘাতের গল্প নয়। যখন কোনো যুদ্ধের ময়দানে নতুন প্রযুক্তি, নতুন গোয়েন্দা তথ্য এবং নতুন শক্তি একসাথে প্রবেশ করে, তখন সেই যুদ্ধের সমীকরণও হঠাৎ করেই বদলে যেতে পারে। তাহলে রাশিয়ার এই সহযোগিতা কি সত্যিই যুদ্ধের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, নাকি এটি শুধু সাময়িক একটি কৌশল, যা পরিস্থিতি বদলালে আবার পাল্টে যেতে পারে? কারণ ইতিহাস বলছে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু খুব কম, স্থায়ী স্বার্থই বড়। তাই এখন দেখার বিষয়, মস্কো কি সত্যিই শেষ পর্যন্ত তেহরানের পাশে থাকবে, নাকি সময় বদলালে আবারও হিসাব বদলে যাবে? কারণ যুদ্ধের ময়দানে মিসাইল যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় বিষয় হলো কে কার পাশে দাঁড়াবে আর কতদিন দাঁড়িয়ে থাকবে।